প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথা সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল টু। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মধ্যে তো শরীরটা বেশ কিছু খারাপ ছিল। ওটা ৩ বছর হলো একটু অসুস্থ ছিলাম, বেশ খানিকটা অসুস্থ ছিলাম। সেটা এখন কাটিয়ে উঠতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে এখন? এইবারের ঈদটা একটু মানে এর আগের ১৫ বছরের ঈদের চেয়ে একটু আলাদা। কারণ ১৫ বছর আমরা অনেক জায়গায় নিষিদ্ধ ছিলাম, অনেক জায়গায় আমার প্রবেশ নিষিদ্ধ ছিল একদম। জি, বিটিভি ধরেন বা অন্য অনেক কিছু চ্যানেল ছিল, এমনকি স্টেজ শোতেও অনেক জায়গায় নিষিদ্ধ ছিলাম। এবারও তার ব্যতিক্রম, কারণ হচ্ছে এবার আমাদের কোনো কালো তালিকার মধ্যে আমি নেই। মানে বলা যেতে পারে যে এখন এটা কামব্যাক একটা কাজ করতে পারছি এখন। আর এমনি একেবারে সম্প্রতি নতুন কোনো কাজ করা হয়েছে এরকম কিছু আছে? নতুন 4টা গান আমার রেডি আছে। একটু রোজাটা গেলে ঈদের পরে হয়তো ভিডিওর কাজ করব, ভিডিও কাজ করে তারপর রিলিজ করব। আর ঈদ উপলক্ষে নতুন কোনো কাজ আসছে না? ঈদ উপলক্ষে নতুন কাজ আসলে তো আমাদের তো এখন অ্যালবাম বের হয় না, এখন তো সবকিছু ইউটিউব মিউজিক ভিডিও। তো ওই গানগুলোই আমার ভিডিও যেহেতু করা নেই, রোজার মধ্যে কেউ কাজ করতে চায়ও না এই রোদের মধ্যে, সো ঈদের পরে গিয়ে এটা রিলিজ করার চিন্তা ভাবনা করছি। জি, মানে সেটা ঈদের পরে। এই যে ঈদ আসলে মনে হয় ৯০-এর দশকে সেই সময়টার কথা খুব বেশি মনে পড়ে, কারণ ঈদের সময় শুধুমাত্র নতুন জামা কাপড়ের বিষয় থাকতো না, নতুন কি অ্যালবাম আসছে বাজারে সেটাও মানুষ একটা ট্র্যাকিং রাখতো। তো সেই সময়টাকে মিস করেন? অবশ্যই। আমি যে সময় একজন শ্রোতা ছিলাম শুধুমাত্র, শিল্পী না, আমার অনেক আগের কথা বলছি, সেই সময়টাতে আমরা খুলনাতে আমার প্রিয় শিল্পীদের কি গান রিলিজ হচ্ছে, মানে কোন অ্যালবাম রিলিজ হচ্ছে, আগে থেকে গিয়ে অডিও ক্যাসেটের দোকানে গিয়ে বুকিং দিয়ে আসতাম, কারণ ওই সময় দামটা একটু বেশি থাকতো এবং অবশ্যই কালেক্ট করতাম। সেটা একটা আলাদা মজা ছিল। এবং আপনারও অসংখ্য অ্যালবাম, আপনার যারা শ্রোতা দর্শক ওই সময়কার ভক্ত যারা ছিলেন তারা সেই সময় কালেক্ট করতেন। রাইট। আমাকে অনেকে বলতো যে আপনার ফিতাটা পাওয়া যাচ্ছে না। প্রথম বুঝতাম না ফিতা কি, পরে বুঝলাম ফিতা মানে হচ্ছে ক্যাসেট। এরপর তো সিডির আসলো, এরপর তো হারিয়ে গেল, টোটাল ব্যাপারটাই হারিয়ে গেল। জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিনের সাথে আপনার অসংখ্য ডুয়েট আছে এবং সে সময় শ্রোতা দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করেছে আপনাদের দুজনের এই যে রসায়ন, গানের যে রসায়নটা, সেইটা এই সময় এসে কি মনে হয় যে আবার আপার সাথে কাজ করা যায়? আমি কিন্তু আপার 2 দিন আগেও ওনার সাথে একসাথে বিটিভিতে কাজ করা হয়, কিন্তু আগের মতো যে একসাথে 12টা গান বা 10টা গান করছি বা একটা অ্যালবাম করছি ওরকম ভাবে রিলিজ আগে থেকে নিউজ হচ্ছে এরকম কিছু তো হচ্ছে না। এখন হচ্ছে হাজারো গানের ভিড় একটা গান বের হচ্ছে, ওইটা যদি ওইরকম কোয়ালিটি হয় বের হয়ে আসছে, সেটা রিজিয়াপার সাথে হোক বা একক গান হোক। সেটাই। আপনার শৈশবটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? শৈশব কৈশোর খুলনায় কেটেছে। মানে ওই সেই সময়টা কেমন ছিল, মানে ওই সময় কাদের সাথে মিশতেন, পরিবেশ বা পরিমণ্ডলটা কেমন ছিল? আমার প্রথম আমার যে সার্কেল যে ছিল ছোটবেলার বন্ধু, আমি খুব ভাগ্যবান মানুষ এদিক থেকে আলহামদুলিল্লাহ যে আমার ছোটবেলার বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগ আছে এবং আমরা এখনো আগের মতোই মিশি। তো আমাদের দুরন্তপনা, আমাদের সেই দিনটা যে দিনটায় কোনো টেনশন কাজ করতো না, কোনো দায়িত্ব ছিল না কাঁধের উপরে, যা ইচ্ছা তাই
খেলাধুলা সারাক্ষণ এইটা ওইটা করা, দুষ্টুমি করা, যেগুলো এখন মনে হয় যেগুলো ঠিক ছিল না। খেলাধুলা তো অবশ্যই ছিল, আর গান শোনা তো অবশ্যই। গান মানে গাইবো, গলা ছেড়ে গান গাইবো, রাত ভোর গান গাইবো, এটা ছিল আমাদের একটা মানে একটা নেশার মতো ছিল গান। খুলনাতে কত সাল পর্যন্ত আপনি ছিলেন? খুলনাতে 91 পর্যন্ত, 92 পর্যন্ত ছিলাম। আচ্ছা। কারণ এরপরে আমার ব্যান্ডের অরবিট ব্যান্ডের অ্যালবাম রিলিজ হয়। রিলিজ হওয়ার পরে কিছুদিন পরে তো এমন একটা অবস্থা হয়েছিল যে স্টেজ শোর জন্য অনেক ডাক আসতো, তো তখন খুলনা থেকে এসে শো করাটা খুব টাফ হয়ে গিয়েছিল। এই জন্য আমি পার্মানেন্টলি সবাই ঢাকায় চলে আসলাম কাজের জন্য। পরিবারে কারা ছিলেন সেই সময়টাতে আপনার? আমার বাবা মা ঢাকায় থাকতেন, আমি ওনাদের কাছেই থাকতাম। আর আমার গানের ব্যাপারে আমাকে প্রচুর উৎসাহ দিয়েছেন আমার বড় বোন নিগার সুলতানা। উনি সঙ্গীত শিল্পী ছিলেন, উনি এখন প্রবাসী। তো উনি আমাকে প্রচুর উৎসাহ দিয়েছেন এবং গানের ছোটখাটো হাতে করি উনি আমাকে দিয়েছেন বোনের কাছ থেকে। মানে সারেগামাপাটা বোনের কাছ থেকে। পরে কোন ওস্তাদজির কাছে তালিম নেওয়া হয়েছে? কোন ওস্তাদজি নেই, আমরা তো আসলে ব্যান্ড করতাম, ওস্তাদজির কাছে কখন যাব? আমাদের প্র্যাকটিস হতো রিহার্সাল করতে। রাইট, প্র্যাকটিস। আমি টুকটাক গিটার শিখতাম। ওইটা একটা তারের যন্ত্র থাকলে সুবিধা হয় যে আপনার সুরের চর্চাটা আপনার ভালো হয় তারের যন্ত্রতে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আচ্ছা, এই যে একটা ব্যান্ড করা, সেই সময়টা তো ব্যান্ডের একটা স্বর্ণযুগ ছিল। ব্যান্ড গানগুলো বা ব্যান্ড দলগুলো নতুনরা অনেক আগ্রহী হচ্ছিল। সেই সময়টা তো আপনি আসলে কাকে দিয়ে খুব বেশি প্রভাবিত হয়ে অরবিট ব্যান্ডটা তৈরি করা? আমি এককভাবে কোনো শিল্পীর বা কোনো ব্যান্ডের দ্বারা প্রভাবিত হইনি। আমার টোটাল আবহাওয়াটাই আমাকে প্রভাবিত করেছে। ওই সময় ঈদ বলেন, পূজা বলেন, সবসময় কিন্তু একটা নতুন গান আসতো মার্কেটে। সেটা আমাদের দেশের গান তো অবশ্যই আসতো, বাইরের গানও আসতো। তো ওই যে উন্মাদনাটা ছিল আমাদের ভেতরে কাজ করতো, ওই গানের ভেতরে ঢুকে যেতাম আমরা। আমার মনে হয়েছে যে আমি গান যে গাইছি, আমি গাইছি না, অন্য কেউ গাইছে। কারণ আমি তো গান শিখিনি কখনো, আমার এরকম মনে হতো। আর আমার বন্ধুরা আমাকে প্রচন্ড উৎসাহ দিত, আমি গাইতে পারি বা না পারি বলতো তুই বেস্ট। তো ওরা আমাকে অনেক, সেজন্য মনে হয় বন্ধুত্বটা এখনো পর্যন্ত সেরকম। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধরেন আমি অনেক হিট শিল্পী বা অনেক বড় শিল্পী, আমার কথা বলছি না, কিন্তু আমি যখন খুলনায় যাই বন্ধুদের সাথে মিশি, তখন কিন্তু আমি সে আগের পলাশ, কোনো শিল্পী টিল্পী কিছু নাই, মানে আগের মতোই গায়ে হাত দিয়ে আর কি চট্টাপ্পড় চলছে আর কি, এরকম। এটা মজা লাগে। জানতে চাইবো যে অরবিট ব্যান্ডের খুব বিখ্যাত একটি গান আছে লাল শাড়িরে, যেটা আপনার কণ্ঠে আমরা শুনেছি। এই গানটি তৈরির পেছনের গল্পটা কি ছিল? এই গানটি হচ্ছে আমাদের ব্যান্ডের আশরাফ বাবু, আমাদের একজন ব্যান্ড মেম্বার, ওই গান লিখে গান শুরু করে। তো ও গানটা লিখে নিয়ে আসছিল। গানের মধ্যে একটা কথা ছিল, লাল শাড়ি পরে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে যায়। তো আমি প্রবল আপত্তি করলাম। আমার হচ্ছে একটু ফোক গানের প্রতি খুব একটা তখন আগ্রহ ছিল না। আমি ওকে বললাম যে না, আমি এসব বেদের মেয়েটা আমি গাবো না। তখন বেদের মেয়ে জ্যোৎস্না গানটা হিট ছিল মার্কেটে। পরে বেদের মেয়ে কথাটা বাদ দেওয়া হলো এবং আমাকে ঘাড়ে ধরে গানটা গাওয়ানো হলো জোর করে। আমি এটা শুনেছি যে আপনি চাইছিলেন না। না, আমি স্টুডিও থেকে একদম মানে আমি চলে গেছি, খুঁজে পাচ্ছিল না। পরে 1 ঘন্টা পরে খুঁজে নিয়ে আসছে, আমাকে ঘাড়ে ধরে গান গাওয়ানো হয়েছে। আমি বুঝতেই পারিনি যে গানটা এত হিট হবে, এত পপুলার হবে। একটু শুনি দুটো লাইন এই গানটির। ওই লাল শাড়ি রে নিশিরাতে যায় ফুল বনে, লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে, লাল শাড়ি রে যাই চুপি মিলন বিসারে, লাল শাড়ি রে। এই গানটি যখন মার্কেটে আসে তখন কিন্তু ফিডব্যাক ব্যান্ডের মেলায় যে এই গানটি কিন্তু হিট মার্কেটে চলছে। আমি ওভারশিওর ছিলাম যে ওই গানের ভিড়ে এই গান হারিয়ে যাবে, কিন্তু না, আমি দেখলাম না, আসলে ওইটার জায়গায় আছে, আমাদেরটা জায়গায় আছে। এবং এত জনপ্রিয় ছিল যে আমাদের ব্যান্ডের নামের চেয়ে এটা বড় করে লাল শাড়ি লেখা হতো, ব্র্যাকেটে হাইলাইটেড হয়ে গেছিল গানটি, লেখা হতো মানে ব্যাকড্রপে লেখা হতো লাল শাড়ি, ব্র্যাকেটে অরবিট। চমৎকার। এরকম মনে হয় অসংখ্য স্মৃতি আছে আপনাদের স্টেজ শোর, অনেক স্মৃতি থাকে একজন সিঙ্গার বা একটি ব্যান্ড দলের। এরকম এই অরবিট নিয়ে কখনো দেশের বাইরে যাওয়া হয়েছে? না, অরবিট নিয়ে যাওয়া হয়নি, বাট অরবিটের গান তো প্রচুর, মানে দেশের বাইরে যখন গিয়েছি অরবিটের গান গাওয়া হয়েছে। লাস্ট সেপ্টেম্বরে যখন গিয়েছি যুক্তরাজ্যে, তখন আমি স্কটল্যান্ডের গ্লাসগোতে শো করেছি। ওখানে এরকমই চেয়েছে দর্শক যে আমি অরবিটের লাল শাড়ি গানটি করি, এবং আমার সাথে আমি গান গেয়েছি, আমার সাথে বাজিয়েছে সোলস ব্যান্ড। বাহ। আমি সোলো আর্টিস্ট হিসেবে গিয়েছি ওখানে, কিন্তু সোলস ব্যান্ড আমার সাথে ভাগ্যবান খুব, আসলে ভাগ্যবান।
আচ্ছা, এরকম তো আরো অসংখ্য জনপ্রিয় গান আছে আপনার, তার মধ্যে যখন স্টেজে যান তখন কোন গানের রিকোয়েস্ট বেশি আসে? বেশি আসে মা গানটা, মা তুমি আমার আগে যেও না গো মোরে, এই গানটি বেশি আসে রিকোয়েস্ট। যে গানটির জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন 2012 সালে। নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার একটি বিষয়। এই যে এই গানটি মা তুমি আমার আগে যেও না গো মোরে, এই গানটির গীতিকার হচ্ছে মিল্টন খন্দকার, সুরকার মিল্টন খন্দকার। সেটাও একটা অন্যরকম একটা ঘটনার মধ্য দিয়ে হয়েছে। আমি একটু জানতে চাইবো ঘটনা। আমার এইসব দুর্ঘটনায় বেশি হয়, দুর্ঘটনাটা সুন্দর পরবর্তীতে হয়ে যায়। এবং আমার যখন গলা খারাপ থাকে, আমার কিন্তু 4-5 বছর পর একবার গলা খারাপ হয়, তখন যে গানটা আমি কষ্ট করে গাইবো, ওই গানটা আল্লাহর রহমতে লেগে যায় মার্কেটে। তো এই গানটাও আমার, এই গানটি অ্যালবামের ছিল, দেশত্ববোধক একটা গান করার কথা ছিল। আমার দেশত্ববোধক গানের সংখ্যা খুবই কম। তখন মিল্টন ভাইকে বললাম, মিল্টন ভাই সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে উনি এসে বললেন যে এই গানটা করো। গান শেখানোর আমাকে, আমি বললাম এই গান করবো কেন? তো উনি বললেন ওনার মায়ের শরীর তখন খারাপ ছিল, আন্টি খালাম্মা তখন অসুস্থ ছিলেন। তো উনি ওনার মাকে চিন্তা করে, মায়ের সুস্থতা নিয়ে চিন্তা করে, মায়ের অসুস্থতা নিয়ে চিন্তা করে গানটা করেছিলেন। বলো তুমি গাও। তো গানটা গাইবার সময় বুঝলাম যে গানটা কত ভারী, মানে মায়ের মৃত্যু চিন্তা করে গান গাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্লাস হচ্ছে মিল্টন খন্দকার উনি ইমোশনাল হয়ে গেছেন, যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন পিয়াল ভাই উনিও ইমোশনাল হয়ে গেছেন। একবার টেক হচ্ছে না, সুরে হচ্ছে না, তারপরে যা হচ্ছে ইমোশন দিয়ে গাইতে বলেছে, আমি ইমোশন দিয়ে গিয়ে ফেলেছি। পরবর্তীতে ওই গানটি চলচ্চিত্রে এসেছে। তো এই যে বললাম খোদার পরে মা চলচ্চিত্র, রাইট, দুর্ঘটনার মধ্যে দিয়ে গানটা গাওয়া, দুর্ঘটনা না মানে ইয়ে ছিল, কনফার্ম ছিল না গানটা যাবে। বাট ওই গানটি, যে অ্যালবামটিতে এই গানটির কথা ছিল, সেই অ্যালবামে সবগুলো প্রেমের গান ছিল আর একটি দেশাত্মবোধক গানের কথা ছিল। রাইট, একটা দেশাত্মবোধক গানের কথা ছিল, আর একটি মায়ের গান ছিল। মায়ের গানটা দেশাত্মবোধক গানের বদলে ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেশাত্মবোধক গান হয়নি। সেটাই। তারপরে একটা লম্বা সময় পলাশ ভাই, এবং সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিকের প্যাটার্ন অনেক পরিবর্তন, রুচিরও পরিবর্তন হয়েছে আমাদের, রুচির, হ্যাঁ, শ্রোতা দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। এই যে এত পরিবর্তনের ভেতর দিয়ে একজন শিল্পীর যে স্ট্রাগলটা, যে সংগ্রামটা, এটা আপনার ক্ষেত্রে কেমন ছিল? প্রথম দিকে তো আমরা রেকর্ডিংয়ের সময়টা আমাদের ইউনিভার্সিটির হলে কেটেছে। মানে মিউজিক করব, কারোর বাসায় গিয়ে ধুমধাম করে মিউজিক করবে তো সম্ভব ছিল না। তখন প্র্যাকটিস প্যাড ছিল না, তখন স্টুডিও সংখ্যা খুব কম ছিল। তো আমরা স্ট্রাগল করেছি, আমাদের দেখা গেছে অনেক পথ হাঁটতে হচ্ছে। তখন তো যানবাহন তো সহজলভ্য ছিল না, 90 দশকের কথা বলছি। তারপর ইউনিভার্সিটি ছিল অশান্ত, চলছে গোলাগুলি, তার মধ্যে দিয়ে আমরা রিহার্সাল চলছে, আমাদের বিটিভিতে শুটিং চলছে, শুটিং করে আসলাম, আবার বলছে না এটা হয়নি, সমস্যা আছে, কালকে আবার শুটিং, আবার পরের দিন গিয়ে শুটিং। তখন তো সেলফোন ছিল না, তো বাসার 3টি ফোনে বলা হতো, সেই ফোনের খবর আবার পৌঁছায় দেওয়া হতো, মানে একটা হচপচ অবস্থা। আমাদের অনেক পথ হাঁটতে হয়েছে, বলতে এই অর্থে যে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কারণ আমরা তো কোনো রেফারেন্সে আসিনি যে আমি অমুকের ছেলে, আমি তমুকের ভাই, এই হিসেবে না। তো যথেষ্ট মানে মেধাকে প্রমাণ করে তারপর আসতে হয়েছে, এবং তার পুরস্কার আমরা পেয়েছি অবশ্যই। কিন্তু এই যে এখন তো ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে না, এখন নতুন প্রজন্মের অনেক আর্টিস্ট আছে, তো তাদের সাথে যখন গান করতে চান, হতে পারে তারা গীতিকার বা হতে পারে সঙ্গীত পরিচালক, সেই জায়গাটা একটা চ্যালেঞ্জের জায়গা থাকে যে আপনার রুচি একরকম, আপনি ভাবছেন একরকম ভাবে, তারা ভাবছে আর একরকম ভাবে, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক। বা আপনারা যে স্টাইলে কাজ করেছেন তারা হয়তো সেই স্টাইলে কাজ করছে না, এই ব্যাপারটা কি একটু মনে হয় যে একটু ধাক্কা? চেষ্টা করি কোঅপ করার, ধাক্কা তো লাগেই, কারণ হচ্ছে আমি চিন্তা করি গানের মধ্যে একটা গল্প থাকতে হবে। একটা গানের মধ্যে আপনি একটা গল্প বলছেন, দেখা গেছে আমার কাছে গানটা নিয়ে আসলো, গানটা আমার কাছে ওরকম মনে হচ্ছে না, মানে কোনো কিছু না, তুমি নেই, আমি চলে গেলাম, আমি হাঁটছি, তুমি বসে আছো, কথার কোনো কিছু নেই, কিন্তু টাকা দিলেই তো গান গাইবো এমন কোনো কথা নেই। তো সেক্ষেত্রে অনেক সময় না বলে দিই আমি, মানে গানটা আসলে শিল্প হয়ে উঠছে কিনা। রাইট, হ্যাঁ, শিল্প হয়ে উঠছে কিনা, একটা যেটা বলার মতো যে আমি এই গানটা করেছি, সেসব অনেক সময় হয় না, কারণ প্রত্যেকের রুচি তো সমান হয় না। তবে এখন অনেক ভালো গান হচ্ছে, এমন না যে ভালো গান হচ্ছে না, তার মধ্যেও এত কিছুর মধ্যেও অনেক ভালো শিল্পী গান করছেন, অনেক ভালো সুরকার গান সুর করছেন, আর গীতিকারও তো আছেনই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেটাই। মা গানটি কি শুনবো এখন, দুটো লাইন? অবশ্যই। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা
তুমি আমার আগে যেও না গো মোরে, ও মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আপনার এতগুলো বছরের এই যে সঙ্গীত যাত্রায় কখনো মনে হয়নি নিজে গান লেখা বা নিজে গান সুর করা এই জায়গাটাতেও কাজ করা যায়? সুর করিনি, বাট গান লিখেছি প্রচুর, নিজের নাম দেইনি কখনো। কেন? আমার মনে হচ্ছে যার কাজ তারই করা উচিত, গীতিকারের গান লেখা উচিত। ওই নিজে গান লিখতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে, এখন গান লিখছে, সুর করছে, নিজে গাইছে, হ্যাঁ সবকিছু নিজে, মানে গান লেখা, সুর করা, কম্পোজ করা, সঙ্গীত পরিচালনা সবাই স্টুডিও ওয়ার্কও নিজে করছে, মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং যা বলেন সবকিছু নিজে করছে। সেটা হয়তো খরচটা কমিয়ে ফেলার জন্য হয়তো বাজেট। আমার গান আমি গাইবো, ভালো গান হলে দেখা যায় যে যারা প্রফেশনাল সিঙ্গার তাদেরকে দিয়ে গাওয়ানো হচ্ছে না, মিউজিক ডিরেক্টর নিজেই গাইছেন। চলচ্চিত্রে গান করা হচ্ছে কি আপনার? চলচ্চিত্রে আমার 1500-র মতো গান আছে। এখন করা হচ্ছে? রিসেন্টলি কোনো গান করিনি, লাস্ট গান করেছি তাও বোধহয় 2 বছর আগে। সমস্যাটা হচ্ছে যে আমি আপনাকে একটু আগে যে কথাটা বললাম যে বাজেটের একটা ব্যাপার আছে, প্লাস পরিচালক বলেন, প্রযোজক বলেন, তাদেরও একটা রুচির ব্যাপার আছে। তারা হয়তো মনে করছেন যে একে দিয়ে গাওয়ালে আমার জন্য ভালো হবে, তাকে দিয়ে গাওয়াচ্ছেন, বা মিউজিক ডিরেক্টর নিজেই গিয়ে ফেলছেন, তখন ঝামেলাটা হচ্ছে। আমি শুধু আমার বেলায় না, সবার বেলায় তাই হচ্ছে। জি। এমনি কি চিন্তা আছে বা নিজেকে নিয়ে আসলে কি ভাবেন বা কতখানি প্রত্যাশা করেছিলেন, সেই প্রত্যাশার কতখানি পূরণ হয়েছে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি এতটা প্রত্যাশা করিনি কখনো। আমি মনে করেছিলাম 1-2 বছর গান করব, তারপরে পড়াশোনা শেষ করে আমার প্রফেশন। আমি খুব কম বয়সে গানে ঢুকেছিলাম, 17 বছর বয়সে। তো আমি যেটা ভেবেছিলাম, মানে যা কল্পনা করি তাই আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কাছে আমার কোনো রিগ্রেট নেই। মানে এমন কখনো হয়নি যে লাস্ট 15 বছর নিয়ে অনেক রিগ্রেট আছে? রিগ্রেট মানে অনেক রাগ আছে, অনেক অভিমান আছে যে শিল্পীদের সাথে এরকম করাটা ঠিক হয়নি, ব্ল্যাক লিস্টেড করে রাখা, ওখানে সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না, দেশের বাইরে সরকারি প্রোগ্রামে যেতে পারবে না। ছাত্র জীবনে আমি ছাত্রদল করতাম, বিএনপি করতাম, সেই জন্যই আমার অপরাধ। আমাকে জাতীয় পুরস্কার দেওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে, যে ডেকে নিয়ে সচিব নিজে আমাকে বলেছেন, আপনি বিএনপি করেন, কনফার্ম করেন আপনি বিএনপি করেন, না করেন এর ব্যাপারে কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা আপনাকে পুরস্কার দিতে পারবো না। তারপরে 3 মাস পর ওনারা পুরস্কারটা দেন। তাও আমি ভাগ্যবান যে পেয়েছি, অনেকে তো পানি নাই। সেটাই ভীষণ ভালো লাগছিল পলাশ ভাই আপনার সাথে কথা বলতে। মনে হচ্ছে যে আরো অনেক কথা বা আরো অনেক গল্প মনে হয় বাকি থেকে গেল, কথা বলে কথা শেষ করা গেল না আসলে। কিন্তু সব শেষে একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন আপনার পছন্দ মতন? আমার কণ্ঠে আসলে মা গানটা করার পরে আমি গান খুঁজে পাই না, তো আমি যাই হোক, আমি আজ পাশা খেলবরে গানটি করছি। এই গানটি হচ্ছে আমার ব্যান্ডের পরে হিট হওয়া প্রথম গান, যেটা ফোক গান। এই গানটি গীতিকার জহিরুদ্দিন শাহ, সুরকার কালামিয়া, বিরোহী কালামিয়া। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, শাম আজ পাশা খেলবো রে শাম। সুন্দর, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল সকল ভালো কাজের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ যারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।